অফিস থেকে বেরুতেই ফুটপাতে দেখা হয়ে গেল মেয়েটির সাথে। একটুও চমকালো না আলম, যদিও ক্লান্ত চোখ দুটি ওর বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আরে আলম না, তুমি এখানে? মেয়েটিও ভুল করেনি, ঠিক চিনতে পেরেছে তাকে। অনেক দিন পর দেখা হলো না? আবার বলল মেয়েটি। হ্যাঁ, বছর দুয়েক। সেই ভৈরব স্টেশনে দেখা হবার পর এই প্রথম। হ্যাঁ, এই প্রথম। এবার ভালো করে ওর দিকে দৃষ্টি মেলে তাকালো আলম। আগের মতো ঠিক তেমনটি আছে আরজু। তবুও মনে হলো যেন অনেক বদলে গেছে ও। চোখের কোণে কালি জমেছে, হাসির ঔজ্জ্বল্যে ভাটা পড়েছে এখন। তারপর কি করছো আজকাল? আবার প্রশ্ন করল আরজু। কি আর করব, কেরানিগিরি, উত্তর দিল আলম। তুমি কিছু করছো? আমি? ম্লান হাসল আরজু। একটা কিছু করি আর কি। তারপর এক প্রস্থ নীরবতা। রাস্তার পাশ ঘেঁষে এগিয়ে চলল ওরা, ধীর মন্থর পদক্ষেপ। আলম বলল, এসো চা খাওয়া যাক এক কাপ করে। আপত্তি করল না আরজু। আলমের পিছু পিছু ঢুকল স্টলে। অর্ডার পেয়ে টেবিলে চা রেখে গেল বয়। আর সেই মুহূর্তে একটি দিনের একটি ঘটনা মনে পড়ে গেল আলমের। আজকের মতো এমনি মুখোমুখি হয়েই বসেছিল ওরা, আলম আর আরজু। কলেজের সামনে কাফে হাউসের নির্জন কোণে টেবিলে চায়ের পেয়ালা রেখে গেল বয়, অন্য দিনের মতো। আর আরজুর প্রশান্ত চোখ দুটোতে নেমে এলো তৃপ্তির ঘন ছায়া। মুখোমুখি বসে দুজনা, অপরিসীম আনন্দ ঘন মুহূর্ত। কিন্তু ঠিক যেন একখণ্ড ঝোড়ো মেঘের মতোই সেখানে এসে দাঁড়ালো মুনির, আরজুর বড় ভাই। রক্তিম চোখ দুটোতে আগুনের ফুলকি ঝরছিল মুনিরের। প্রেমে প্রেমে বিশ্বাস করি না আমি, মুনির ধমক দিল আরজুকে। ওসব ছেলে মানুষই ছেড়ে দে। চাকরি করে ছোট ভাই বোনগুলোকে মানুষ করতে হবে তোকে, তা ভুলে যাস নে। লোকটাকে মাঝে মাঝে বড় বিরক্তিকর ঠেকত আলমের। তবুও কেন জানি শ্রদ্ধায় মাথাটা নুয়ে আসত ওর ব্যক্তিত্বের কাছে। কি চুপ করে রইলে যে? কি ভাবছ? আরজুর সরল কণ্ঠস্বরে অতীতের আলম আবার ফিরে এলো বর্তমানে। কই না তো। কিছুক্ষণ আমতা আমতা করল সে, তারপর বলল, হ্যাঁ আরজু, মুনির ভাই কেমন আছেন?
কি করছেন তিনি আজকাল? মুখখানা বড় ফ্যাকাশে হয়ে গেল আরজুর। মুনির ভাইয়ের কথা বলছো? জানো না বুঝি? উনি এখন জেলে আছেন। জেলে? অবাক না হয়ে পারল না আলম। কেন, কি করেছিলেন তিনি? আরজু গম্ভীর হল, তারপর ম্লান হাসল একটু। জানি নে, ওরা তো কারণ জানায়নি। নিরাপত্তাবন্দি? হ্যাঁ, কিন্তু কিসের অপরাধে? জানি নে, চুপ করো। হঠাৎ আলমের হাতে একটা প্রবল ঝাঁকুনি দিয়ে ওকে থামিয়ে দিল আরজু। তারপর আবার চুপচাপ, একটানা নীরবতা। চায়ের বিলটা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা। আলম ভাবল, আরজু বিয়ে করেছে কিনা একবার জিজ্ঞেস করলে হয়। একদিন প্রতিজ্ঞা করেছিল, কিন্তু থাক সে কথা। ও আবার কি মনে করে বসবে কে জানে। কিছুক্ষণ পরে আরজুই প্রশ্ন করল তাকে, বিয়ে করেছ? বিয়ে? না। তুমি? আমি? তথই বচ। হাসতে চেষ্টা করল আরজু। সে হাসি বড় করুণ ঠেকল আলমের। কিন্তু দেখো আরজু, তুমি তো প্রায়ই বলতে, বিয়ে করে একটা সুন্দর ফুটফুটে ছেলের মা হয়ে সংসার বাঁধাই নারীর ধর্ম। বলতে না তুমি? ঘাড় বাঁকা করে তাকালো আলম আরজুর দিকে। মুখখানা তখন দেখবার মতো আরজুর, কিন্তু কথার মোড় ঘুরিয়ে নিল আরজু। এই দেখো, রাত যে 8টা বেজে 9টা হতে চলল, খেয়ালই নেই। চলি এবার, বাসায় ছোট বোনটার অসুখ, ওকে নিয়ে আবার রাত জাগতে হবে। কার অসুখ বললে? আসকারির? আলমের প্রশ্নে আবার দাঁড়াতে হলো আরজুকে। হ্যাঁ, আসকারির। আরজু বলল, কি রোগ? মরণ রোগ। গলার স্বরটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল আরজুর। কিছু টাকা পেলে একটা ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতাম ওর। জানি ভালো হবার নয় ও রোগ, তবুও মন বোঝে না। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল আরজু। তারপর আবার বলল, জানো আলম, ওর মুখের দিকে তাকালে বড্ড মায়া লাগে, ভীষণ কষ্ট হয়। কেমন করুণ চোখ মেলে ও তাকায় আমাদের দিকে। এ বয়সে কেই বা মরতে চায় বলো? কথা শেষ হতে মাথার কাপড়টা অল্প একটু টেনে দিয়ে ছোট ছোট পা ফেলে সরু পথের মোড়ে অদৃশ্য হয়ে গেল আরজু। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আলম। তারপর ভাবল, মানুষ কত সহজেই না বদলে যেতে পারে। কলেজ জীবনে সে দেখেছে আরজুকে,
আর সেখানেই তো আরজুর সাথে প্রথম পরিচয় আলমের। গোলগাল মুখের ওপর টিকলো নাক, তারই গোড়ায় ছোট একটা তিল, ভাষা ভাষা দুটি চোখ, শ্যামলা রং, দোহারা গড়ন, সরু পাড়ের শাড়ির সাথে হাতকাটা ব্লাউজ আর প্লেন বাটা স্যান্ডেল পরে কলেজে আসতো। দেখতে বেশ মানাতো ওকে। মুখের কোণে একটা স্নিগ্ধ হাসির রেখা লেগেই থাকতো সব সময়। আর যখন শব্দ করে হাসতো তখন আরো সুন্দর, আরো লাবণ্যময়ী মনে হতো ওকে। অলংকার পরার একটা প্রবল ঝোঁক ছিল ওর। সেবার স্কলারশিপের টাকাগুলো হাতে আসতেই আলমকে বলল, চলো সরকারের দোকানে যাব একটু, পুরনো চুড়ি আছে দুটো, ভালো লাগে না আর সেকেলে সেকেলে দেখতে, ওগুলো বিক্রি করে নতুন প্যাটার্নের একজোড়া কিনে আনব। ছোট পাথর সেটের একজোড়া বালা দেখেই পছন্দ হলো আরজুর। বলল, কি সুন্দর দেখো, কিনবো এগুলো। কিনে হাতে নিয়ে বলল, দাও, পরিয়ে দাও তুমি আমার হাতে। ওর হাতটাকে মুঠোর ভেতর চেপে ধরে চুড়িগুলো পরিয়ে দিল আলো। বাইরে বেরিয়ে এসে বলল আরজু, এগুলো কেন কিনলাম জানো? যদি কোনোদিন আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, কিংবা যদি একটা গাঢ় অন্ধকারের ভেতরে ডুবে যাই আমরা, তখন এই সুন্দর চকচকে পাথরগুলো আলোর সৃষ্টি করে পথ দেখাবে আমাদের। অন্ধকারে হারিয়ে যাবার ভয় থাকবে না। আরজুর ভাবালুতায় সেদিন যত অবাক হয়েছিল আলম, তার চাইতে আরো বেশি অবাক হলো তার বছর তিনেক পরে। ভৈরব স্টেশনে আরজুর সাথে হঠাৎ দেখা হতে। হাত দুটো খালি আরজুর, বালা নেই। সুটকেসে তুলে রেখেছ বুঝি? হাসি টেনে জিজ্ঞেস করল আলম। কি বলছো? বোকা বোকা চাহনি আরজুর। হাত দুটো খালি দেখছি, সন্ন্যাসব্রত নিলে নাকি? কথাটা এবার ঘুরিয়ে বললেও বুঝলো আরজু। কেমন ফ্যাকাশে হয়ে গেল ওর মুখখানা। ম্লান হেসে বলল, বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি ওগুলো, উপায় ছিল না। যেন কৈফিয়ত দিচ্ছে সে। বাবা মারা গেলেন, তার অসংখ্য দেনা। কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার করতেন তিনি, সে টাকা পরিশোধ করতে হলো। চোখের কোণে দুফোঁটা জল মুক্তোর মতো চকচক করছিল আরজুর। আর তারই কথা চিন্তা করতে করতে মেসে যখন ফিরে এলো আলম, রাত তখন 11টা। সেদিনের রেশ কাটতে না কাটতেই হপ্তা দুয়েক পরে আবার দেখা হয়ে গেল আরজুর সাথে আলমের, অফিস ফেরত পথে। চোখাচোখি হতে আজ আর হাসল না আরজু। উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ চেয়ে রইল ওর দিকে। বোবা চাহনি। কি ব্যাপার, আসছো থেকে? আলম প্রশ্ন করল। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আরজু। তারপর অনুচ্চ কণ্ঠে বলল, গোরস্থান থেকে।
গোরস্থান? হ্যাঁ, আসকারি মারা গেছে। মারা গেছে? কখন? অস্বাভাবিক গলায় বিড়বিড় করে উঠল আলম। পরশু সকালে, মৃদু গলায় বলল আরজু। মরবার ঘন্টা কয়েক আগে আমার গলা জড়িয়ে ধরে সে কি কান্না আসকারির। আমায় মরতে দিস না আপা, আমার ভীষণ ভয় করে। আমায় মরতে দিস না। স্বরে ভাঙন ধরল আরজুর। ও থামল। সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেল না আলম। কিছু বলতে গিয়েও বলতে পারল না সে। কাঁটার মতো আটকে গেল গলার ভেতর। তুমি এমন কাঁপছো কেন আরজু? শরীর ভালো নেই? এতক্ষণে স্বরটা বেরিয়ে এলো আলমের। মাটির দিকে চুপ করে চেয়ে রইল আরজু। কি যেন ভাবল, তারপর এক সময় মুখ তুলল আলমের দিকে। কেন কাঁপছি জানো? 2 দিন এক মুঠো ভাতও খেতে পাইনি আমি। শুধু আমি নই, আমার ছোট ছোট ভাই বোন, আমার বুড়ো মা, কেউ খায়নি। কেউ খায়নি, সবাই উপোস। নির্জন রাস্তায় ছোট্ট শিশুর মতো ফুঁপিয়ে কেঁদে উঠল আরজু। কিন্তু এ মুহূর্তে কি করতে পারে আলম? কোম্পানি অফিসের একজন সামান্য কেরানি বই তো সে আর কিছুই নয়। মাস শেষের ধাক্কা সামলাতে গিয়ে পকেট তার গড়ের মাঠ। ওকে ভাবনা থেকে রেহাই দিল আরজু নিজেই। ভেজা কণ্ঠে বলল, জেল থেকে চিঠি পেয়েছি একখানা মুনির ভাইয়ের। ওরও শরীর বিশেষ ভালো নয়, আমাশয় ভুগছেন। তবুও লিখেছেন, চিন্তা করিস নে তোরা, ভালো হয়ে যাব। তোদের কথা মনে পড়লে বড় দুঃখ হয়, বড় কষ্ট হচ্ছে তোদের নারে। কিন্তু কি করব বল? তারপরেই সেন্সর বোর্ডের কালি ল্যাপা, পড়া যায়নি কিছু। কথা শেষ করল আরজু। মেসে ফিরে সে রাত আর ঘুমোতে পারল না আলম। বারবার উঠা বসা করল বিছানার উপর। পাশের সিটের রহমান সাহেব বিরক্তি বোধ করলেন বোধহয়, তাই বললেন, এমন করছেন কেন সাহেব? খাওয়া হয়নি বুঝি আজকে? শুনলাম মেসের ম্যানেজার ডায়েট বন্ধ করে দিয়েছে আপনার। কোনো উত্তর দিল না আলম। এ তো একটা বহু প্রাচীন কথা, কি উত্তর দেবে? উত্তর এলো ওপাশের খলিল সাহেবের কাছ থেকে। আমার ডায়েটও বন্ধ করে দিয়েছে সাহেব, কিন্তু উপোস থাকবার হাত থেকে বড় জোর বেঁচে গেছি। ফুফাতো ভাই একটা তাকে শরৎ দাস লেনে, ওর কাছে গিয়ে মুখ ফুটে চেয়ে খেয়ে এলাম এক পেট। কি আর করা যায়? মাসের শেষ কটি দিন বড় একঘেয়ে দিন হয়ে দাঁড়িয়েছে। আরে একঘেয়ে দিন কটিও কেটে গেল পরপর। নতুন মাস। বকেয়া মাসের পাওনা টাকাগুলো হাতে নিয়ে রাস্তায় নেমে এলো আলম।
আজকের মধ্যেই শেষ হবে এগুলো, দেনা পরিশোধ করতে করতে। বাড়িতে মায়ের কাপড় নেই, লিখেছে ওর জন্য কাপড় কিনতে হবে একখানা, ছোট ভাই বোনগুলোর জন্য কয়েকটা ফ্রক প্যান্ট, 12 বছরের রাফিয়াটার জন্য একটা কাপড় না পাঠালেই নয়। মাথাটা কেমন গরম হয়ে উঠল আলমের। টাকা হাতে নিয়েও বেশ ঘামিয়ে উঠছে সে। অন্ধকার, চারদিকে যেন অন্ধকার। হঠাৎ আরজুর কথা মনে পড়ে গেল তার। যদি পথের ভিতর দেখা হয়ে যায় ওর সাথে, আর ও যদি আজ হাত পেতে বসে আলমের কাছে, তাহলে চলার গতিটা আরো একটু বাড়িয়ে দিল আলম। কিন্তু একটু পরেই থমকে দাঁড়াতে হলো তাকে রাস্তার মোড়ে। একটা বিরাট ভিড় জমেছে সেখানে। দারুণ তেজি মেয়ে সাহেব, পুলিশ ধরতে এলো তো চট করে গালে ওর চড় বসিয়ে দিল একটা। এপাশের ভদ্রলোক ওপাশের ভদ্রলোককে বলছিলেন কথাগুলো। কানে এলো আলমের। তার সাথে একটা ঔৎসুক্য এসে দানা বাঁধল মনের ভেতরে। ব্যাপার আবার কি সাহেব, ওরা তো বললো চুরির আসামি, দেখে কিন্তু মনে হলো না। মুখে একটা ভদ্র ভদ্র ছাপ মেয়েটার। ভদ্র অভদ্র বাছবিচার ছেড়ে দিন সাহেব, সেদিন পুরনো হয়ে গেছে। এপাশে ওপাশে জমাট বাঁধা লোকের টুকরো টুকরো কথা। ভিড় ঠেলে আরো একটু এগিয়ে গেল আলম। আচ্ছা, দেখা যাচ্ছে মেয়েটাকে। চারপাশে পুলিশের বেষ্টনী, মাটিতে ছড়িয়ে আছে কতকগুলো ছাপানো কাগজ। আপত্তিকর প্রচারপত্র বিলি করছিল নাকি মেয়েটি? ধরা পড়েছে একটু আগে। পাশের লোকটা ফিসফিসিয়ে বলল কাকে। আরো কি যেন বলছিল সে, কানে গেল না আলমের। মাথাটা তখন ভীষণভাবে চক্কর দিয়ে উঠেছে ওর। চোখ দুটো আরজুর শান্ত গম্ভীর মুখের উপর একান্তভাবে নিবদ্ধ। বৈকালী সূর্যের রক্তিম আভা তির্যকভাবে গড়িয়ে পড়ছে আরজুর হাতের হাতকড়াটার ওপর। আর কেমন চকচক করছে ওটা, যেন ওর হারানো বালা দুটো। হঠাৎ মনে পড়ল আলমের, আরজু বলেছিল ওর বালা অন্ধকারে পথ দেখায়।